welcome to another episode of Mita's Wellbeing. Mita's Wellbeing এর আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি দেবস্মিতা নাথ, কাউন্সিলিং সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট। আর আজকেও এপিসোড শুরু করবার আগে প্রত্যেকবারের মতো অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সমস্ত সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্সদের, যারা মিতাস ওয়েলবিংয়ের পাশে থেকেছেন এবং মিতাস ওয়েলবিংকে সাপোর্ট করে চলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের টপিক হচ্ছে, যেরকম আমি লাস্ট উইকেই বলেছিলাম, আজকের টপিক থাকবে ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয়। টপিকটা শুনে খুব কমন লাগছে যে অন্ধকারে ভয় আমরা অনেকেই পাই, রাদার সবাই পাই। প্রচণ্ড ঘুটঘুটো একটা অন্ধকারে কোনো একটা রুমে বা কোনো একটা জায়গা যেটা প্রচণ্ড অন্ধকার, সেখানে হঠাৎ করে চলে যেতে আমাদের সবারই একটু আনকমফোর্টেবল লাগবে। আর বাচ্চারাও প্রচণ্ড অন্ধকারে ভয় পায়, আমরা বড়রাও পাই। তো এটার মাথায় আসতেই পারে যে তাহলে ফিয়ার অফ ডার্কনেসটা তো খুব কমন ব্যাপার, তাহলে সেটাকে নিয়ে ডিসকাস করার মতো কী ব্যাপার আছে? কিন্তু ডেফিনেটলি রয়েছে। এজন্যই রয়েছে কারণ যখন ফিয়ার অফ ডার্কনেসটা অল্পের মধ্যে থাকে, লিমিটের মধ্যে থাকে, তখন সেটা ঠিক আছে। কারণ আমরা অল্প বিস্তর অন্ধকারে যেতে ভয় পাই, বা ভয়ের থেকে বলা ভালো আনকমফোর্টেবল ফিল করি, এটা কিন্তু অনেকেরই হয়। কিন্তু প্রচণ্ড মাত্রায় ভয় পাচ্ছি বা আমি বুঝতে পারছি যে এই ভয়টা ঠিক নয়। যেরকম ধরুন একটা ফ্ল্যাটের মধ্যে দুটো রুম রয়েছে, একটা রুমে হয়তো অন্ধকার রয়েছে আর একটা রুমে লাইট আছে। এবার আমাকে অন্ধকার রুমে গিয়ে হয়তো কিছু একটা নিতে হচ্ছে, হয়তো সেখানে লাইট জ্বালানোর অপশন নেই বা কিছু। এবার অন্ধকার রুমের মধ্যেই আমাকে একটা জিনিস সেখান থেকে নিয়ে আসতে হচ্ছে। এবার আমার যথেষ্ট নার্ভাস লাগছে যেতে, বা আমার একদমই আমি যেতে চাইছি। বা ধরুন রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছি, আমাকে ওয়াশরুম যেতে হবে। এবারে যতই আমি প্রথমে ব্যালকনিতে যাব তবেই আমি লাইট জ্বালবো বা ওয়াশরুমের লাইট সুইচ অন করবো, কিন্তু ফার্স্ট স্টেপটা তো আমাকে অন্ধকারেই নিতে হবে। তো সেটা করতে গিয়েও আমার প্রচণ্ড আনকমফোর্টেবল লাগছে। বা আমি হয়তো আমার পাশে যিনি শুয়ে আছেন তাকে ডাকছি যে মানে তার হেল্প নিয়ে আমাকে যেতে হচ্ছে। তো এরকম যদি বিষয় হয়, বা আমি ঘরে একা থাকছি, যখন আছি হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেল, তো হয়ে গেল মানে প্রচণ্ড ভয়, প্রচণ্ড টেনশন, সবাইকে ফোন করা, মানে কারোর সাথে ফোনে অনেকেই বলেন যে যখন অন্ধকার হয়ে যায় এবং সেরকম সিচুয়েশনে যদি আমাকে থাকতে হয় একা, পাওয়ার কাট টাইপের সিচুয়েশনে, তাহলে আমাকে ফোনে কথা বলতে হয় কারোর না কারোর সাথে। তো এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু বিষয়টা খুব একটা নর্মাল নয়, এবং সেটা নিয়ে কিন্তু বেশ কিছু ডিসকাশনস করা রয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে এই ফিয়ার অফ ডার্কনেসটাকে আমরা সাইকোলজির টার্মে বলি নাইট্রোফোবিয়া, অর্থাৎ অন্ধকারে ভয় বা ডার্কনেসে ভয়, সেটাকে বলা হয় নাইট্রোফোবিয়া। নাইট্রোফোবিয়া আমরা তখনই বলবো যখন এই বিষয়টা 6 মাস এক টানা চলছে এবং আমার প্রত্যেক দিনকার লাইফ কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে। আমার সবসময়তেই মনে হচ্ছে যদি এখন ঘর অন্ধকার হয়ে যায় বা আমাকে যদি কিছু অন্ধকারে যেতে হয়, তাহলে আমার ভীষণ অসুবিধা হবে, এইটা ভেবে। তো আর একটা হয় যে নর্মাল কন্ডিশনে আমি রয়েছি, কিন্তু অন্ধকার হলে বেশ আনকমফোর্টেবল, অনেকটাই আনকমফোর্টেবল লাগে। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন আছে। মানে সবাই যারা অন্ধকারে ভয় পাচ্ছে তার মানে তাদের ফোবিয়া রয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়। হাউএভার, যদি নাইট্রোফোবিয়া থেকে সাফার করেন কিছু মানুষ, তাহলে তাদের কিছু ইমোশনাল বা ফিজিক্যাল প্রবলেমস হয়। বা যদি নর্মাল মানুষের মধ্যেও একটু ভয়টা বেশি থাকে, মানে ভয় বলতে ফিয়ার অফ ডার্কনেসটা যদি একটু বেশি থাকে, হয়তো সেটা অ্যাবনর্মালিটির পর্যায়ে পৌঁছয়নি, কিন্তু রয়েছে ভয়টা। তো সেটাও যদি হয়ে থাকে তাহলে দু ধরনের সিমটমস দেখা যায়, একটা হচ্ছে ফিজিক্যাল সিমটমস আর একটা হচ্ছে ইমোশনাল সিমটমস। ফিজিক্যাল সিমটমস বলতে প্রথমত হয় যেটা সোয়েটিং, প্রচণ্ডভাবে ঘাম হওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, একটা মাথার মধ্যে একটা কীরকম দপদপ ভাব, মানে মাথার মধ্যে একটা কীরকম অস্বস্তি বা ব্যথা করার একটা অনুভূতি হয়। আর ইমোশনাল প্রবলেমের মধ্যে আরেকটা হচ্ছে যে ফিজিক্যাল প্রবলেমের মধ্যেও কিন্তু স্লিপ ডিস্টারবেন্সটা খুব কমন হতে থাকে যারা ফিয়ার অফ ডার্কনেস থেকে সাফার করেন। আরেকটা হচ্ছে ইমোশনাল প্রবলেমের ক্ষেত্রে প্রচণ্ড অ্যাংজাইটি হওয়া, প্যানিক অ্যাটাকস হওয়া, বা খুব এক্সট্রিম কেসে কিন্তু অনেক সময় অন্ধকারে যদি একটু থাকতে হয় বা ওই বিষয়টা ভেবেও অনেক সময় অনেকে
জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। তো এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যদি এই ধরনের ফিজিক্যাল বা ইমোশনাল প্রবলেম, ফিয়ার অফ ডার্কনেস থেকে, তাহলে কিন্তু সেটার ট্রিটমেন্টের দরকার রয়েছে, কিছু কাউন্সিলিং সেশনসের দরকার রয়েছে। এবার বলি যে কেন এই ফিয়ার অফ ডার্কনেসটা হয়। সব মানুষের মধ্যেই আনকমফোর্টেবল একটা ভাব আসে ডার্কনেসে যদি যেতে হয় বা অন্ধকার রুমে যদি যেতে হয়, কিন্তু কিছু মানুষের মধ্যে এটা বেশি থাকে। এই বেশি থাকার কারণটা ঠিক কি, সেই জিনিসটাই আজকে একটু ডিসকাস করব, আর তার পরবর্তী স্টেপে ডিসকাস করব যে কিভাবে এই জিনিসটার মোকাবিলা করা যায় বা কি করলে এই ফিয়ার অফ ডার্কনেস থেকে কিন্তু আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। তো ফার্স্ট বলবো যে খুব ছোটবেলায় আমরা সবাই গল্প শুনি, ভূতের গল্প, এবং সেটা আমাদের অনেকেরই হয়তো খুব প্রিয়। ভূতের গল্প শুনে ঘুমোতে যাওয়া, বা ধরুন আমরা যখন কোনো ফেয়ারি টেলস শুনি, রূপকথার গল্প আমাদের ছোটবেলায় আমাদের মা, ঠাকুমা, দিদিমারা শোনাতেন, স্পেশালি যখন আমাদের ঘুম পাড়ানো হচ্ছে তখন যখন শোনানো হয় একটি বাচ্চাকে এই ধরনের গল্প। এই ধরনের গল্পে কিন্তু ভূত, দৈত্য, দানব এই ধরনের গল্প প্রচুর আমরা ছোটবেলা থেকে শুনে বড় হই। এবারে সবাই হয়তো আমরা এই ধরনের গল্প পড়ে শুনে বড় হই, কিন্তু কিছু বাচ্চার মনে হয়তো সেই জিনিসটা অনেক বেশিভাবে দাগ কেটে যায়, এবং এই ছোটবেলা থেকেই কিন্তু শুরু হয় যে অন্ধকারের সাথে এই দৈত্য, দানব বা ভূতকে রিলেট করাটা। কারণ আমাদেরকে অনেক সময়তেই বলা হয় যে অন্ধকার ঘরে যেও না, ওখানে কিন্তু ভূত রয়েছে। বা ছোটবেলায় যখন অনেক সময় বাচ্চারা খেতে চায় না বা জেদ করে কোনো কিছু, তখন বড়রা অনেক সময়তেই ভয় দেখায়, পানিশমেন্টের ভয়, যে তুমি যদি এই কথাটা না শোনো বা ঠিক মতো না খেয়ে নাও বা হোমওয়ার্ক ঠিকভাবে না করো, তাহলে কিন্তু তোমাকে অন্ধকার রুমে বন্ধ করে রেখে দেবো, ওখানে কিন্তু ভূত রয়েছে। তাহলে এই যে ভূত বা ইভিল স্পিরিট, তার সাথে ডার্কনেস, এই কানেকশনটা কিন্তু খুব ছোটবেলা থেকেই আমাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়, এবং অ্যাকর্ডিংলি আমাদের ব্রেন সেই জিনিসটাকে প্রসেস করতে থাকে। এবারে ছোটবেলা থেকে যেটা বললাম যে সবাই আমরা এই ধরনের এক্সপোজার পাই, মানে ভূতের গল্পে বা অন্ধকারে ভূত থাকে, এই ধরনের জিনিসগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে বড় হই, কিন্তু কিছু মানুষের মনে সেগুলো খুব বেশি মাত্রায় দাগ কাটে, আর কিছু মানুষ হয়তো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সেগুলোর সাথে আস্তে আস্তে তারা বুঝতে পারে যে কি অ্যাকচুয়াল ফ্যাক্টস। এবারে বলবো যে এই যে ফিয়ার অফ ডার্কনেসটা ছোটবেলা থেকে তৈরি হচ্ছে, এরপরেও কিন্তু সোশ্যাল কন্ডিশনিং বলে একটা বিষয় হয়, যেটা থ্রুতে এই ফিয়ার অফ ডার্কনেসটা আরও বেশি রিইনফোর্সড হচ্ছে, আরও বেশি জোরদার হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা যখন টেলিভিশন দেখি তখনও কিন্তু নানা রকম ভূতের সিরিয়াল বলুন বা ভূতের মুভি বলুন, সিনেমা বলুন, এখানে প্রচুর আমরা দেখি যে সব কিন্তু অন্ধকারের সাথেই ভূত, মানে এরকম আমরা খুব কম দেখেছি যে লাইট জ্বলছে, দিনের আলোয় ভূত এসে দেখা করে যাচ্ছে, এই জিনিসটা হয়তো আমরা খুব একটা দেখি না। আমরা কিন্তু যখনই কোনো ভূতের গল্পের বই পড়ি বা মুভি দেখি, তখনই কিন্তু ভীষণ একটা অন্ধকার সেট আপ, মানে একটা নিঝুম রেলওয়ে স্টেশনের অন্ধকারই হোক বা একটা হোটেল রুমে অন্ধকার রুম বা অন্ধকার জঙ্গলের পথ, সেখানে প্রচণ্ড সেখানে কোনো একটা হররের কিছু ঘটনা ঘটছে, এই ইনসিডেন্টসগুলোও কিন্তু থ্রু সোশ্যাল কন্ডিশনিং আমাদের ব্রেনের মধ্যে বসে যায়, ব্রেনের মধ্যে ইনফরমেশনগুলো প্রসেস হয়, আর তার সাথে যে চাইল্ডহুড স্টোরিজ রয়েছে সমস্ত মিলিয়েও কিন্তু এই ফিয়ার অফ ডার্কনেসটার সাথে আমরা ইভিল স্পিরিট, ভূত, প্রেত এইগুলোকে অ্যাসোসিয়েট করি, এবং আনকনশিয়াস মাইন্ডে কিন্তু ভূত প্রেতকে হয়তো আর না বিশ্বাস করলেও আমাদের ফিয়ার অফ ডার্কনেসটা কিন্তু বড় বয়সেও থেকে যায়। এবার হচ্ছে আরেকটা রিজন, সেটা হচ্ছে অনেক সময় ওভার প্রোটেক্টিভ প্যারেন্টস হয়, যারা হয়তো তাদের নিজেদের মনের মধ্যেও হয়তো কোথাও ফিয়ার অফ ডার্কনেস আছে বলে হয়তো তারা কখনোই কোনো অন্ধকারে যেতে দেন না, মানে অন্ধকারে যেতে দেন না ইন দ্য সেন্স আমি বলছি অন্ধকার কোনো রুমে যেতে দেন না। মানে ধরুন একটা ফ্ল্যাটের মধ্যে, যেরকম আমি প্রথমে শুরুতে এক্সাম্পল দিলাম যে একটা ফ্ল্যাটের মধ্যে বা একটা বাড়ির মধ্যে একটা অন্ধকার রুমে কিছু একটা রাখা রয়েছে, তো বাচ্চাটাকে হয়তো ছোটবেলা থেকেই বলা হচ্ছে যে তুমি কিন্তু লাইট জ্বালিয়ে যাও, অন্ধকার রুম থেকে হয়তো গিয়েই জিনিসটা নিয়ে আসা যাবে, বা হয়তো পাশের ঘরেই লাইট জ্বলছে, সেরকম ঘুটঘুটে অন্ধকার নয় যে কিছু দেখা যাবে না, এরকমও নয়। কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ড যারা ওভার প্রোটেক্টিভ প্যারেন্টস হয়, এক মুহূর্তের জন্য তারা তাদের বাচ্চাকে কোনো জায়গায় এরকম ডার্ক কোনো জায়গায় একটুর জন্য এক্সপোজ করে না,
বা হয়তো বাচ্চাটি যখন বড় হচ্ছে তাকে হয়তো একা ওয়াশরুমেও যেতে দেওয়া হয় না, যে না ঠিক আছে রাত্রিবেলা তুমি ওয়াশরুম গেলে আমাদেরকে ডেকে নেবে, মানে প্যারেন্টসরা যদি এরকমভাবেই বলে, যে তার মানে কি হচ্ছে ছোটবেলা থেকে এই যে অন্ধকারে আমি একা ওয়াশরুমে যেতে পারবো না, বা ওয়াশরুমে গিয়ে আমি লাইট জ্বালতে মানে ওয়াশরুমে গিয়ে যে লাইট জ্বালবো সেটুখানির জন্য যে আমাকে একটুখানি ডার্কনেস পেরিয়ে যেতে হবে, এইটুখানিও হয়তো সেই বাচ্চাটি ডার্কনেসে এক্সপোজড হয়নি, সবসময় তার প্যারেন্টস হয়তো তার সাথে ছিল। তো এরকম ওভার প্রোটেক্টিভ প্যারেন্টসও যদি থাকে যেখানে বাচ্চাটি একেবারেই এক্সপোজড নয় ডার্কনেসে, সেক্ষেত্রেও কিন্তু ফিয়ার অফ ডার্কনেসটা বড় বয়সেও থাকতে পারে। আর একটা বেসিক রিজন হচ্ছে যে কিছু মানুষ জেনেটিক্যালি ভালনারেবল থাকে, হয়তো তার প্যারেন্টসও ওভার প্রোটেক্টিভ নয়, বা হয়তো চাইল্ডহুড স্টোরিজও তার মনে সেভাবে দাগ কাটেনি, বা হরর মুভিজও তার মনে সেভাবে দাগ কাটেনি, কিন্তু হতে পারে যে জেনেটিক্যালি সে ভালনারেবল। জেনেটিক্যালি ভালনারেবল মানে আমি বলতে চাইছি যে যখন আমরা কোনো ইমোশন এক্সপিরিয়েন্স করি, আমাদের অ্যামিগডালা, ব্রেনের একটা পোর্শন অ্যামিগডালা, সেই পোর্শনটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং অ্যামিগডালা ইজ কনসিডার্ড টু বি দ্য সেন্টার অফ ইমোশন। তো এই অ্যামিগডালার রেগুলেশন, মানে অ্যামিগডালাতে যেরকমভাবে অ্যামিগডালাটা অ্যাক্টিভেটেড হচ্ছে, এদের কিন্তু এই ধরনের মানুষদের যাদের ফিয়ার অফ ডার্কনেস আছে, বা শুধুমাত্র ফিয়ার অফ ডার্কনেস না, যে কোনো ধরনের ভয় আছে বা ফোবিয়া আছে, তাদের কিন্তু অ্যামিগডালার ফাংশনিং অনেক বেশি হাইপার অ্যাক্টিভ। তো অনেক বেশি মাত্রায় অ্যামিগডালা স্টিমুলেটেড বা অ্যাক্টিভেটেড, যার জন্য কিন্তু এই ধরনের ইমোশনটা তারা বেশি এক্সপিরিয়েন্স করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আর একটা রিজনও হচ্ছে যে ফিয়ার অফ ডার্কনেস মানেই হচ্ছে ফিয়ার অফ আননোন। যেসব মানুষরা একটু সিকিওর এনভায়রনমেন্টের মধ্যে, ভীষণ সিকিওর এনভায়রনমেন্ট আমি বলবো, ভীষণ সিকিওর এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে, সেরকমভাবে কোনো অ্যাডভেঞ্চারাস কিছু করেনি লাইফে, বা ধরুন সবসময়তেই প্যারেন্টস খুব ওভার প্রোটেক্টিভ, খুব প্যাম্পার্ড ওয়েতে বড় হয়েছে, তো একটা সবসময় এই ঘেরাটোপের মধ্যে বড় হতে হতে সবসময় প্রেডিক্টেবল জিনিসপত্রের প্রতি ভালো লাগাটা ডেভেলপ করেছে। কিন্তু যেহেতু ফিয়ার অফ ডার্কনেস, মানে ডার্কনেস জিনিসটা, অন্ধকার জিনিসটা কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল, যেহেতু সেটার সাথে একটা আনপ্রেডিক্টেবল এলিমেন্ট রয়েছে, যে আমি জানি না যে অন্ধকারে কি রয়েছে, যেহেতু অন্ধকারে স্পষ্টভাবে দেখা যায় না, কোনো কিছু বোঝা যায় না সারাউন্ডিংটা কীরকম, তাই জন্য কিন্তু তার সাথে একটা আনপ্রেডিক্টেবিলিটি জড়িয়ে রয়েছে। আর সেই আনপ্রেডিক্টেবল জিনিসটাকে অ্যাভয়েড করে চলা, বা সেই আনপ্রেডিক্টেবল জিনিসটার প্রতি ফিয়ার ডেভেলপ করা, ভয় ডেভেলপ করাটাও কিন্তু স্বাভাবিক। সেক্ষেত্রেও কিন্তু ফিয়ার অফ ডার্কনেসটা হতে পারে, বিকজ আমরা অন্ধকারকে সবসময়ই আনপ্রেডিক্টেবল এবং বাজে জিনিসের সাথে, মানে নেগেটিভ জিনিসের সাথে আমরা অন্ধকারকে অ্যাসোসিয়েট করি। সেখান থেকেও কিন্তু এই অ্যাসোসিয়েশনটা যদি স্ট্রং হয়, সেখান থেকেও কিন্তু ফিয়ার অফ ডার্কনেসটা ডেভেলপ হতে পারে। এবারে চলে আসছি যে কি করলে এই ধরনের প্রবলেম থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে। একটা হচ্ছে যে ডেফিনেটলি যদি প্রচণ্ড মাত্রায় এটা হয়, তাহলে ডেফিনেটলি কাউন্সিলিংয়ের দরকার। সেটা একা চেষ্টা করলে হবে না, কারণ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মানে সিবিটি যেটাকে আমরা বলি, সেটা শুধুমাত্র কাউন্সিলিং সেশনসের থ্রুতেই পসিবল, যেখানে নেগেটিভ এই যে অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে ডার্কনেসের সাথে নেগেটিভ জিনিসপত্র, এই অ্যাসোসিয়েশনটা আস্তে একজন এক্সপার্ট কাউন্সিলর কিংবা একজন সাইকোলজিস্ট সেই জিনিসটা থেকে আপনাকে বের করে আনতে পারে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আর একটা হতে পারে যেটা আপনারা নিজেরাই ট্রাই করতে পারেন, সেটাকে আমরা সাইকোলজির ভাষায় বলি এক্সপোজার থেরাপি। এক্সপোজার থেরাপি অর্থাৎ অল্প অল্প করে ভয়ের জিনিসটার প্রতি আপনাকে নিজেকে এক্সপোজ করতে হবে। প্রথমে আপনার যদি ডার্কনেসে ফিয়ার থাকে, যদি আপনি অন্ধকারে ভয় পান, তাহলে সেক্ষেত্রে প্রথমে ঘরের জোরালো লাইটটাকে একটু অফ করে কোনো একটা ডিম লাইট, লো ইন্টেন্সিটির লাইট জ্বালাতে হবে ঘরের মধ্যে। সেই লো লাইটে বেশ কিছুক্ষণ আপনাকে থাকতে হবে, এবং সেটাতে আপনাকে নিজেকে আগে কমফোর্টেবল করতে হবে। সেটা বেশ কিছুদিন চলার পরে যখন আপনি লো ইন্টেন্সিটি লাইটে কমফোর্টেবল, তখন কিন্তু একদম একটা নাইট ল্যাম্প জ্বালাতে হবে, এবং সেই নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ একা থাকতে হবে। তখন আপনি নাইট ল্যাম্পের এক্সপোজারেও কমফোর্টেবল হচ্ছেন, যেহেতু নাইট ল্যাম্প যখন জ্বলে প্রায় বেশ খানিকটা ঘরে অন্ধকারই থাকে প্রায় বলতে গেলে, তো সেখানে যখন আপনি নাইট ল্যাম্পেও যখন আপনি কমফোর্টেবল হচ্ছেন, এবং সেটা যখন বেশ কিছুদিন ধরে আপনি করছেন, এবং আপনি দেখছেন যে না আপনার অস্বস্তি হচ্ছে না,
প্রথমে অবশ্যই অস্বস্তি হবে, কিন্তু যত আপনি প্র্যাকটিস করবেন জিনিসটা, তত আস্তে আস্তে আপনার আয়ত্তে চলে আসবে। তো যখন আপনি নাইট ল্যাম্পেও দেখছেন কমফোর্টেবল, তখন কিন্তু ঘরে অন্ধকার করতে হবে, মানে কোনো লাইট না জ্বালিয়ে কিছুক্ষণ থাকতে হবে। হাউএভার পাশের ঘরে কিন্তু লাইট তখনও জ্বলবে এবং খানিকটা আলোর রেশ যেন ঘরের মধ্যে আসে। তখন এই জিনিসটাতে যখন আপনি কমফোর্টেবল ফিল করবেন, তখন সম্পূর্ণভাবে ঘর অন্ধকার রাখতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম কোনো একটা মানুষের সাথে আপনাকে ঘরে থাকতে হবে। প্রথমবার যখন একদম ঘর অন্ধকার করছেন, তখন কাউকে সাথে আপনার সাথে থাকতে হবে, আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে। এবং সেটা কিছুদিন করার পরে যখন আপনি কমফোর্টেবল ফিল করছেন, তখন বেশ কিছুক্ষণ একা আপনাকে অন্ধকার ঘরে থাকতে হবে। সেটা 10 মিনিট 15 মিনিট থেকে শুরু করে আস্তে আস্তে বাড়িয়ে আধ ঘন্টা বা 40 মিনিট করে থাকতে হবে। এরকমভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে খুব সহজেই ফিয়ার অফ ডার্কনেস থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। এছাড়াও অ্যাট দ্য সেম টাইম যখন আপনি একা ঘরে থাকছেন অন্ধকারের মধ্যে, বা যখন আপনি নাইট ল্যাম্প জ্বেলে থাকছেন, তখন যেই মিউজিকটা শুনতে আপনার ভালো লাগে সেরকম কোনো সফট মিউজিক চালিয়ে রাখবেন ঘরের মধ্যে। এছাড়াও কিন্তু রিল্যাক্সেশন বা মেডিটেশন, এটাও অনেকটা হেল্প করে ফিয়ার অফ ডার্কনেস থেকে বেরিয়ে আসার সময়। মানে যখন আপনি এক্সপোজার থেরাপিটা প্র্যাকটিস করছেন, তার ঠিক পরেই যদি আপনি একটু মেডিটেশন ট্রাই করেন, তার আগে এবং পরে, মানে বিফোর অ্যান্ড আফটার, এই জিনিসটা শুরু করার, মানে আপনি যখন অন্ধকার রুমে টাইম স্পেন্ড করছেন তার আগে এবং তারপরে 5 মিনিটস মেডিটেশন, কিন্তু যে কোনো একটা কিছু আপনার ভালো লাগার জিনিস, সেটা ভেবে যদি আপনি একটু চোখ বন্ধ করে বসেন এবং সেটার দিকে মনোযোগ দিয়ে একটু ভাবার চেষ্টা করেন, কিন্তু ডেফিনেটলি হেল্প করবে। আর যেটা বললাম যে একটা সফট মিউজিক চালিয়েও যদি আপনি শোনেন যখন আপনি রুমে একা রয়েছেন অন্ধকার করে, সেইটাও কিন্তু অনেকটা হেল্প করে। তো এই জিনিসগুলো যদি ট্রাই করে থাকেন এবং খুব অনেস্টলি রিলিজিয়াসলি যদি ট্রাই করে থাকেন, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি যে যদি ফোবিয়া না হয়ে গিয়ে থাকে ব্যাপারটা, উইদিন কন্ট্রোল থাকে, মানে উইদিন কন্ট্রোল মানে ফোবিয়াটাও ডেফিনেটলি উইদিন কন্ট্রোল, বাট সেখানে সাইকোলজিস্টের হেল্প লাগে। কিন্তু যদি মনে হয় যে না, এখনও ফোবিয়ার পর্যায়ে যায়নি, আমার কাউন্সেলিংয়ের দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু এইগুলো আপনারা বাড়িতে করে দেখতে পারেন এবং অবশ্যই আপনারা ফল পাবেন যদি বেশ কিছু উইকস আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন এগুলো। আজকের এপিসোড এখানেই শেষ করব। যদি কোনো প্রবলেম এক্সপিরিয়েন্স করে থাকে, কোনো ইমোশনাল প্রবলেম, তাহলে আমাকে অবশ্যই মেল করে জানাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমি চেষ্টা করব সেই প্রবলেমের সলিউশন ডিসকাস করার পরের এপিসোডে। সবাই সুস্থ থাকবেন শারীরিক ও মানসিকভাবে। আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।